Engine starts. 4, 3, 2, 1. Booster ignition. Lift off! The crew of Artemis 2 এখন পৃথিবী ছেড়ে চাঁদের দিকে যাচ্ছেন। রকেটটি ধীরে ধীরে উঠছে, তারপর হঠাৎ করে প্রচণ্ড শক্তিতে আকাশের দিকে ছুটে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তটা সত্যিই অবিশ্বাস্য, কারণ 1972 সালের পর এই প্রথম মানুষ আবার চাঁদের পথে যাচ্ছে। লঞ্চের পর রকেট প্রথমে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে, তারপর নভোচারীরা পরীক্ষা করবেন লাইফ সাপোর্ট সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, নেভিগেশন এবং সব কিছু ঠিক থাকলে একটা গুরুত্বপূর্ণ মুভ করবেন তারা, যেটাকে বলা হচ্ছে ট্রান্সলুনার ইনজেকশন, যেটা তাদেরকে চাঁদের দিকে পাঠাবে। আর এই মিশনে তারা চাঁদে নামবেন না, আপনারা অলরেডি জানেন, বরং চাঁদের চারপাশে ঘুরে আসবেন এবং এটি প্রায় 10 দিনের একটি মিশন। তারপর আবার তারা পৃথিবীর দিকে ফিরে আসবেন। আর এটা আসলে একটা টেস্ট মিশন, যেটা ভবিষ্যতের ল্যান্ডিং মিশনের প্রস্তুতি। মহাকাশে যাওয়া আসলে কখনই সহজ কাজ ছিল না, এখানে অনেক ঝুঁকি আছে, রেডিয়েশন, হিট শিল্ড, রিএন্টার স্পিড প্রায় 25,000 মাইল পার আওয়ার। ছোট্ট একটা ভুল হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তাই এটা শুধু মিশন না, বা এটা কোনো সাধারণ ভ্রমণ না, এটা ভবিষ্যতের জন্য দরজা খুলছে। চাঁদে স্থায়ী বেস ডিপ স্পেস এক্সপ্লোরেশন এর মাধ্যমে একদিন মানুষ মঙ্গল গ্রহেও যেতে পারবে। আপনারা কি ভাবছেন, মানুষ কি সত্যিই ভবিষ্যতে চাঁদে বসবাস করতে পারবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আজ আমরা শুধু একটি লঞ্চ দেখলাম না, আমরা দেখলাম মানবজাতির নতুন যাত্রার শুরু। আর চাঁদ এখন শুধু গন্তব্য না, এটা আরও দূরে যাওয়ার প্রথম ধাপ। এই মিশনে আছেন, আপনারা জানেন, 4 জন নভোচারী: রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হেনসেন। আমরা তাদের সম্পর্কে একটু পরেই বিস্তারিত জানব। আর এখানে একটি ঐতিহাসিক বিষয় হলো, প্রথমবার একজন নারী বা প্রথমবার একজন ব্ল্যাক অ্যাস্ট্রোনট এবং প্রথমবার একজন নন আমেরিকান। অনেকগুলো ভেরিয়েশন কিন্তু, একজন প্রথম নারী, ব্ল্যাক অ্যাস্ট্রোনট এবং নন আমেরিকান, এটা অনেক বড় বিষয়। তারা একসাথে চাঁদের মিশনে যাচ্ছে। আমরা জানতে চাই দিগন্তের ঠিক ওপারে কি আছে। এই কথাটি বলেছেন চাঁদ অভিযানের নভোচারীদের সবচেয়ে বৈচিত্র্যময় দলের পাইলট ভিক্টর গ্লোভার। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ বলছেন, আর্টেমিস 2 প্রোগ্রাম আমাদের জন্য একটি সুযোগ। সত্যি বলতে এমন কোনো সময় ছিল না যখন আমি নভোচারী হতে চাইনি। আমেরিকান কমান্ডার রিজ ওয়াইজম্যান বলেন, আর্টেমিস 2 একটি সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমার কাছে অ্যাপোলো আমাদের জাতির এবং অনেক দিক থেকে সমগ্র বিশ্বের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। কানাডিয়ান মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন বলেন, আর্টেমিস 2 এ ওড়ার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে, এটা জানতে পারাটা আমার জন্য এক বিনম্র অভিজ্ঞতা ছিল। সম্মান, মানবতা এবং ইতিহাসের এক অভিযানে 4 জন নভোচারী, এটি চাঁদে 2.5 লক্ষ মাইলের এক যাত্রা, যার জন্য বছরের পর বছর প্রশিক্ষণের প্রয়োজন হয়েছে। যখন আমি প্রথম জানতে পারলাম যে আমাকে আর্টেমিস 2-তে নিযুক্ত করা হয়েছে, তখন আমার মনে অবিশ্বাস, বিশাল এক সম্মানের অনুভূতি, দায়িত্ব এবং প্রস্তুতির অনুভূতি কাজ করছিল, বলছিলেন ক্রিস্টিনা কোচ। ক্রিস্টিনা কোচ একজন প্রকৌশলী, এই দলের একমাত্র সদস্য যার কোনো সামরিক পটভূমি নেই। তিনি বলেন, আমি সবাইকে গর্বিত করার চেষ্টা করতে এবং এই অভিযানটি যে সমগ্র মানবজাতির জন্য, সেটাই আসলে পূরণ করতে প্রস্তুত। তিনি নাসার কোনো নতুন সদস্য নন। ক্রিস্টিনা 6 বার মহাকাশে হেঁটেছেন। এছাড়াও তিনি নারী মহাকাশচারীদের মধ্যে দীর্ঘতম একক ফ্লাইটের রেকর্ডধারী, যা প্রায় 11 মাস মহাকাশে ছিল। নৌবাহিনীতে 24টি যুদ্ধ অভিযানে অংশ নেয়ার পর ভিক্টর গ্লোভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন এবং 4 বার মহাকাশে হেঁটেছিলেন। 4 সন্তানের এই বাবার প্রশিক্ষণ তাকে একটি সুইমিং পুলের তলদেশ থেকে মহাকাশে নিয়ে গেছে। আমার জন্য এই অভিযানের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিকটি হলো, আমরা যে অনুসন্ধান করছি তা মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার পথে প্রথম কয়েকটি পদক্ষেপ, এবং আমি মনে করি না এর গুরুত্ব বাড়িয়ে বলা হচ্ছে। তিনি অন্টারিওর লন্ডনের বাইরে একটি খামারে বড় হয়েছেন। জেরেমি হ্যানসেনের পরিবার তখন জীবিকা নির্বাহ করত, যখন তিনি বহির্জাগতিক বিষয়ে মনোনিবেশ করছিলেন। তিনি ছোটবেলা থেকেই মহাকাশ অনুসন্ধান দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।
নীল আর্মস্ট্রংয়ের চাঁদে হাঁটার একটি ছবি জেরেমিকে এই গন্তব্যে নিয়ে এসেছিল। তিনি বলেন, সেই পাতাটি এখনও আমার মস্তিষ্কে গেঁথে আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের পর ফাইটার পাইলট রিড ওয়াইজম্যান তার উড্ডয়নকে এক সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যান। তিনি বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি সফর এবং 2টি স্পেস ওয়াক। আমাদের লক্ষ্য চাঁদ নয়, আমাদের লক্ষ্য স্পষ্টভাবে মঙ্গলের দিকে। যদিও লাল গ্রহে মানুষের পদচারণা অন্তত 1 দশক দূরে, ওয়াইজম্যান বলেন এই চন্দ্রাভিযান পথ প্রশস্ত করছে এবং এই প্রক্রিয়ায় ইতিহাস তৈরি হচ্ছে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আমরা ছোটবেলা থেকে যে চাঁদকে দেখে বড় হয়েছি, সেই চাঁদ এখন বদলে যাচ্ছে। নাসা এবং স্পেসএক্স এখন চাঁদে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতিতে। কিন্তু আপনি কি জানতেন চাঁদের মাটির নিচে লুকিয়ে আছে বিশাল এক মহাসাগর? কিংবা চাঁদ ধীরে ধীরে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে? আজ আমরা চাঁদের এমন 5টি তথ্য জানব যা আপনার মহাকাশ দেখার ভঙ্গি একেবারেই বদলে দেবে। শুরুতেই জেনে নিন চাঁদের সেই গোপন সম্পদের কথা, যা নিয়ে এখন সারা বিশ্বে কাড়াকাড়ি চলছে। চাঁদে কি পানি আছে? উত্তর হলো হ্যাঁ। 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরুর অন্ধকার গর্তগুলোতে কোটি কোটি টন বরফ জমা হয়ে আছে। এই বরফ কেবল পানি নয়, এটি ভবিষ্যতের রকেট ফিউয়েল বা জ্বালানি হিসেবে কাজ করবে। অর্থাৎ চাঁদ হতে যাচ্ছে আমাদের মহাকাশ যাত্রার একটি গ্যাস স্টেশন। আর এ কারণেই ভারত, চীন এবং নাসা সবাই এখন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে। বরফ তো পাওয়া গেল, কিন্তু আপনি কি জানতেন চাঁদ আসলে দিন দিন ছোট হয়ে যাচ্ছে? চাঁদ আসলে কুঁচকে ছোট হয়ে যাচ্ছে। কোটি কোটি বছর ধরে চাঁদের ভেতরটা ঠান্ডা হওয়ায় এটি কিসমিসের মতো সংকুচিত হচ্ছে। আর এই সংকোচনের ফলে চাঁদে দেখা দিচ্ছে মুনকোয়েক বা চাঁদ কম্পন। নাসার সাম্প্রতিক অ্যাপোলো ডেটা রিঅ্যানালাইসিস করে বলছে এই কম্পনগুলো কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। 2026-এর আর্টেমিস 2 মিশনের জন্য এটি এখন বিজ্ঞানীদের কাছে বড় এক চিন্তার বিষয়। তবে ভয় নেই, চাঁদে কিন্তু এখন আমরা ইন্টারনেট ব্যবহারেরও প্রস্তুতি নিচ্ছি। চাঁদে এবার হাই স্পিড ইন্টারনেট, কি মজার না বিষয়টা? 2026 সালের মধ্যেই নাসা এবং নোকিয়া চাঁদে 4G কানেক্টিভিটি স্থাপনের জন্য অনেক দূর কাজ এগিয়ে নিয়েছে। কেন? কারণ চাঁদে যখন রোভার বা মানুষ থাকবে, তখন পৃথিবীতে HD ভিডিও স্ট্রিমিং করতে এই নেটওয়ার্ক দরকার। ভাবুন তো, একদিন চাঁদের বুক থেকে কেউ ফেসবুক লাইভ করছে অথবা ইউটিউব শর্টস আপলোড করছে। সেই দিন কিন্তু খুব বেশি দূরে নয়। কিন্তু একটা দুঃসংবাদ আছে, আমাদের এই প্রিয় প্রতিবেশী আমাদের ছেড়ে চলে যাচ্ছে। চাঁদ প্রতি বছর আমাদের থেকে 3.8 সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। এর মানে হলো কয়েক মিলিয়ন বছর পর আমাদের আকাশ থেকে চাঁদ অনেক ছোট দেখাবে। আর এর ফলে পৃথিবীর ঘূর্ণন গতিও কমে যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে পৃথিবীতে একদিনের দৈর্ঘ্য 24 ঘন্টার চেয়েও বেশি হবে। চাঁদ আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। তাই এই দূরে চলে যাওয়া মহাজাগতিকভাবে অনেক বড় একটি ঘটনা। চলুন এবার জেনে নিই চাঁদের এই মিশন সম্পর্কে, যা 2026 সালে ইতিহাস গড়তে যাচ্ছে। আর্টেমিস 2 মিশন। প্রায় 50 বছর পর 2026 সালে মানুষ আবারও চাঁদের কক্ষপথে যাচ্ছে। কমান্ডার রিড ওয়াইজম্যান এবং ক্রিস্টিনা কোচের নেতৃত্বে এই মিশন হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলক। এটি সফল হলে 2027 বা 28 সালে মানুষ আবারও চাঁদের মাটিতে পা রাখবে। আমরা এমন এক সময়ে বাস করছি যখন মানুষ আর কেবল পৃথিবীর বাসিন্দা নয়, সে এখন এক আন্তঃগ্রহীয় প্রজাতি হতে চলেছে। কিন্তু এই রহস্যময় চাঁদের মালিকানা আসলে কার?
চাঁদ আমাদের জন্য কেবল একটি উপগ্রহ নয়, এটি মহাবিশ্ব জয়ের প্রথম দরজা। এই 5টি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে আপনার মতামত জানান। প্রায় 50 বছর পর মানুষ ফিরবে চাঁদে। আপনি কি জানেন কেন এই মিশনটি সব কিছু বদলে দেবে? বন্ধুরা, আমরা এখন ইতিহাসের এক বিশাল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের ভিডিওতে আমরা জানব আর্টেমিস 2 মিশনের সেই সব তথ্য যা আপনার ঘুম কেড়ে নেবে। কেননা এটা শুধু একটি রকেট নয়, এটা মানুষের প্রত্যাশা, চাঁদের মিশন নিয়ে তর্ক বিতর্কের চ্যালেঞ্জ এবং মহাকাশের প্রগতির প্রতীক। আপনি কি ভাবছেন এই অভিযান কেবলই চাঁদ ঘুরে আসার জন্য? তো চলুন জেনে নেই কি আছে এই আর্টেমিস 2 এর অভিযানে। 107 power radar contact 7 3/4 miles. এই মিশনে থাকছেন 4 জন অকুতোভয় মহাকাশচারী: কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন। তাদের এই যাত্রা হবে 10 দিনের। তারা চাঁদে পা না রাখলেও চাঁদের খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করবেন। ক্রিস্টিনা কোচ হতে যাচ্ছেন চাঁদের কাছাকাছি যাওয়া প্রথম নারী। তারা প্রত্যেকেই শুধু মহাকাশ যাত্রী নয়, এরা সবাই এমন বিশেষজ্ঞ যে তারা দলগত গবেষণা, ডেটা সংগ্রহ ও মানবদেহের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে। এটা হবে অ্যাপোলো যুগের পর প্রথম মানুষসহ মহাকাশে চাঁদ ভ্রমণের মিশন, যেটা 1972 সালের পর আর হয়নি। তারা কি পারবেন 50 বছর আগের সেই ইতিহাসকে ছাড়িয়ে যেতে? চাঁদের অন্ধকার অংশে তারা কি খুঁজতে যাচ্ছেন? উত্তরটা চমক দেওয়ার মতো। আর্টেমিস 2 স্রেফ একটি ভ্রমণ নয়, এটি হলো 2027 বা 28 সালে চাঁদে মানুষের পা রাখার প্রথম ধাপ। এই 10 দিনে তারা ওরিয়ন ক্যাপসুলের লাইফ সাপোর্ট পরীক্ষা করবেন। চাঁদের অভিকর্ষ বল ব্যবহার করে পৃথিবীতে কিভাবে ফিরে আসতে হয় তার চূড়ান্ত মহড়া হবে এই মিশনে। এখান থেকেই শুরু হবে ভবিষ্যতে মঙ্গলে যাওয়ার রাস্তা। নাসা এবার শুধু চাঁদে যাচ্ছে না, তারা সেখানে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছে। আর্টেমিস 2 এর চাঁদের অভিযান সফল হলে পরবর্তী মিশনগুলোতে কি তারা চাঁদের পৃষ্ঠে মানুষ পাঠাবে? মানুষ এখন মহাকাশে দ্বিতীয় ঘর বাঁধার স্বপ্নে বিভোর, কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হলো বিস্ফোরণ। কোটি কোটি ডলারের বিনিয়োগ আর বছরের পর বছর কঠোর পরিশ্রম যখন কয়েক সেকেন্ডে আগুনের গোলায় পরিণত হয়, তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। রকেট সায়েন্সকে কেন পৃথিবীর কঠিনতম বিদ্যা বলা হয়? আর কেন 2026 সালেও আমরা রকেট ফেইলিওর পুরোপুরি বন্ধ করতে পারিনি? রকেট কেন পড়ে যায় তা বোঝার আগে আমাদের জানতে হবে এটি কিভাবে টিকে থাকে। রকেট কোনো সাধারণ যানবাহন নয়, এটি আসলে একটি নিয়ন্ত্রিত বোমা। এর 95%ই হলো দাহ্য জ্বালানি। সামান্য 1% যান্ত্রিক ত্রুটি বা সেন্সরের ভুল রিডিং পুরো রকেটকে ধ্বংস করার জন্য যথেষ্ট। 2026-এর গবেষণায় দেখা গেছে বেশিরভাগ রকেট ফেইলিয়ার হয় ম্যাক্স কিউ বা বায়ুমণ্ডলের সর্বোচ্চ চাপের পয়েন্টে। এছাড়া প্রচণ্ড ঠান্ডা আর চরম উত্তাপের দ্বন্দ্বে রকেটের মেটাল অনেক সময় হার মেনে নেয়। আপনি কি জানেন মহাকাশে যাওয়ার প্রতিটি প্রচেষ্টা আসলে অভিকর্ষজ বলের সাথে একটি যুদ্ধ? আজও রকেট সায়েন্সকে বলা হয় পৃথিবীর কঠিনতম ইঞ্জিনিয়ারিং। লাখ লাখ যন্ত্রাংশ, চরম চাপ আর শূন্য ভুলের সুযোগ, সব মিলিয়ে প্রতিটি সফল উড্ডয়ন আসলে এক একটি মিরাকল। কিন্তু এই ব্যর্থতা কি আমাদের থামিয়ে দিচ্ছে? উত্তরটি লুকিয়ে আছে স্টারশিপের নতুন পরীক্ষায়। এই নিয়ন্ত্রিত বোমা, যার 90%ই হলো জ্বালানি, এর বেশিরভাগ ব্যর্থতা শুরু হয় ইঞ্জিন থেকে। টার্বোপাম্পের ছোট্ট একটি সমস্যাও রকেটকে সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। এছাড়াও আছে ম্যাক্স কিউ, উড্ডয়নের সময় বায়ুমণ্ডলের সর্বোচ্চ চাপ। এই চাপে রকেটের বডি অনেক সময় কাগজের মতো দুমড়ে যায়। 2025 সালে আমরা 15% বেশি ব্যর্থতা দেখেছি, যার প্রধান কারণ ছিল সফটওয়্যার গ্লিচ অথবা প্রতিকূল আবহাওয়া। ইতিহাস কি আমাদের কোনো নতুন শিক্ষা দেয়? চলুন ফিরে যাই বড় কিছু ধ্বংসের স্মৃতিতে।
1986 সালের চ্যালেঞ্জার বিস্ফোরণ আমাদের শিখিয়েছে একটি ছোট ও রিং সিল কীভাবে ইতিহাস বদলে দিতে পারে। আর 2026-এর শুরুতে স্পেসএক্সের স্টারশিপের সাম্প্রতিক পরীক্ষাগুলো আমাদের দেখাচ্ছে ব্যর্থতা আসলে সাফল্যের এক একটি সিঁড়ি। স্টারশিপের ফুয়েলিং সিস্টেমে ছোট্ট একটি ত্রুটি হয়তো কোটি ডলারের ক্ষতি করেছে, কিন্তু সেই ত্রুটির ডেটা আমাদের মঙ্গলে যাওয়ার পথ পরিষ্কার করেছে। স্টারশিপের প্রতিটি বিস্ফোরণ থেকে তারা হাজারো নতুন ডেটা সংগ্রহ করেছে। আমরা দেখেছি রিমোট সেন্সিং এবং এআই কন্ট্রোলড ফ্লাইট রকেটের ঝুঁকি অনেক কমিয়ে দিয়েছে। নাসার আর্টেমিস মিশন এখন চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার খুব কাছাকাছি। পুরনো প্রতিষ্ঠানগুলো যেখানে ভয় পেত, ইলন মাস্কের স্পেসএক্স এখন এক নতুন কৌশলে কাজ করছে, ফেল ফাস্ট লার্ন ফাস্টার। ব্যর্থতা এখানে পরাজয় নয়, বরং মঙ্গলে যাওয়ার এক একটি সম্ভাবনা। ধ্বংসাবশেষ থেকে কি তবে বিজ্ঞানের জয় আসবে? প্রযুক্তির এই সময়ে আমরা এখন এআই কন্ট্রোল ফ্লাইট এবং মিথেন ভিত্তিক ইঞ্জিনের যুগে। এই প্রযুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি শনাক্ত করতে পারে এবং দুর্ঘটনা ঘটার আগেই রকেটকে রক্ষা করতে সক্ষম। রিইউজেবল রকেট বা পুনঃব্যবহারযোগ্য রকেটের কারণে আমরা এখন আগের চেয়ে অনেক বেশিবার টেস্ট করতে পারছি। প্রতিটি আগুন, প্রতিটি বিস্ফোরণ আমাদের মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে মহাকাশে কি কেবল মানুষই যাচ্ছে, নাকি অন্য কেউ যাচ্ছে আমাদের সাথে? রকেট ফেইলিওর কাটিয়ে 2026-এর শেষে আমরা হয়তো চাঁদের অন্ধকার পিঠে রোবোটিক বেস তৈরি করতে সক্ষম হব। জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের এমন সব গ্রহে উকি দেওয়ার সুযোগ দিচ্ছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে। আমাদের সামনে এখন মহাজাগতিক চ্যালেঞ্জ, বিকিরণ থেকে মানুষকে বাঁচানো এবং দীর্ঘ সময়ের মহাকাশ যাত্রা। রকেট কেন ব্যর্থ হয় তার চেয়েও বড় প্রশ্ন হলো, আমরা কি মহাকাশের বিশালতা সামলানোর জন্য মানসিকভাবে তৈরি? রকেট সায়েন্সের ব্যর্থতা আমাদের পরাজয় নয়, বরং অজানাকে জানার জেদ। এর ব্যর্থতা আমাদের শেখায় যে বড় কিছু অর্জন করতে হলে পতনকে ভয় পাওয়া চলবে না। মনে রাখবেন, আজ যা ব্যর্থতা, কাল তাই হবে মানবজাতির শ্রেষ্ঠ ইতিহাস। মহাকাশ জয়ের এই চূড়ান্ত লড়াইয়ে আপনি কি মনে করেন রকেট ফেইলিওর কমানো সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। প্রায় 50 বছর পর আবারও মানুষ চাঁদের দিকে যাচ্ছে। মানবজাতি আবার শুরু করতে যাচ্ছে এক নতুন মহাকাশ যাত্রা। এই মিশনের নাম আর্টিমিস 2। এটা নাসার একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ, যেখানে মানুষকে আবার চাঁদের কাছে পাঠানো হচ্ছে। এই মিশনে নভোচারীরা সরাসরি চাঁদে নামবেন না, বরং চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এই মিশনে রয়েছে 4 জন নভোচারী। এদের মধ্যে বিশেষ কিছু বিষয় হলো, প্রথমবারের মতো একজন নারী নভোচারী চাঁদের দিকে যাচ্ছে। একজন ভিন্ন জাতিগত বা নন হোয়াইট নভোচারী আছেন এখানে, এবং একজন আন্তর্জাতিক সদস্য আছেন যিনি নন আমেরিকান। তার মানে এখানে অনেক বৈচিত্র্যের ব্যাপার আছে। মানে এই মিশন শুধু আসলে সায়েন্স না, শুধু বিজ্ঞান না, এটা একটি বৈচিত্র্যেরও প্রতীক বটে। আর এই মিশনের প্রধান উদ্দেশ্য হলো নতুন যে স্পেসক্রাফট ওরিয়ন, এটা ঠিকমতো কাজ করে কিনা তা পরীক্ষা করা। এবং এসএলএসে আসলে উপরিভাগে ওরিয়ন আছে, আপনারা জানেন। মহাকাশে মানুষ আসলে কতটা নিরাপদে থাকতে পারে তা দেখা, এবং ভবিষ্যতে চাঁদে মানুষকে নামানোর যে প্রস্তুতি নেওয়া, সেটাই আসলে সেই পরীক্ষা করা হচ্ছে বলতে পারেন। মানে সহজভাবে বললে এটা একটা টেস্ট মিশন, কিন্তু এই মিশনটি খুবই গুরুত্বপূর্ণ। এই মিশনটি এতটা গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রায় 50 বছর ধরে মানুষ চাঁদে যায়নি। এটাই সেই নতুন শুরু, যেখান থেকে হয়তো ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি হতে পারে এবং মানুষ একদিন মঙ্গল গ্রহেও যেতে পারবে। তো চাঁদ হবে তখন হয়তো একটা বেজ স্টেশন। চাঁদে গবেষণা হবে মঙ্গল গ্রহ এবং অন্যান্য গ্রহে যাওয়ার পরিকল্পনা নিয়ে, এবং চাঁদ থেকেই হয়তো সেই লঞ্চ সিস্টেম, নতুন কোনো রকেট সিস্টেম হয়তো মঙ্গল গ্রহের দিকে অথবা অন্য কোনো গ্রহের দিকে রওনা করবে। তবে ব্যাপারটা এতটা সহজ না, কারণ মহাকাশ আসলে ভীষণ ঝুঁকিপূর্ণ জায়গা। ছোট্ট একটা ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে।
তাই এই মিশনে সব কিছু নিখুঁতভাবে পরীক্ষা করা হচ্ছে। কারণ নভোচারীদের আসলে জীবনই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং শেষ পর্যন্ত আসলে আর্টেমিস 2 এটা শুধু একটা মিশন না, এটা মানবজাতির ভবিষ্যতের দিকে এক বিশাল পদক্ষেপ। চাঁদ আজ শুধু আমাদের গন্তব্য নয়, এটা আমাদের আরও দূরে যাওয়ার শুরু। আমাদের সাথে নিয়মিত কানেক্ট থাকতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ এর মধ্যে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন, আর কমেন্ট করে জানান আপনি কি মনে করেন মানুষ একদিন মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে। 53 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চাঁদে পাড়ি জমালো মানুষ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী ওরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক অভিযাত্রা শুরু করেন। 1972 সালে নাসার ঐতিহাসিক অ্যাপোলো 17 মিশনের পর এই প্রথম কোনো মানববাহী মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে রওনা হলো। তো এক নজরে চাঁদের এই আর্টেমিস 2 মিশন সম্পর্কে যদি আপনাদেরকে জানাই, সেটা হলো যে এর যাত্রাপথ, ঐতিহাসিক গুরুত্ব, নভোচারীদের দলে কে কে আছেন, সেই বিষয়গুলো এখন জানানোর চেষ্টা করব। তো যাত্রাপথ হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে এই মিশনে নভোচারীরা সরাসরি চাঁদে না নামলেও 10 দিনব্যাপী অভিযানে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন। এবং এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি মূলত 2026 বা তার পরের বছরগুলোতে চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার যে প্রস্তুতি, সেটারই একটি বড় পরীক্ষা। আর এই নভোচারী দলে আছেন 4 জন বিখ্যাত এবং অত্যন্ত হাইলি স্কিল্ড নভোচারী। এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন নাসার রিড ওয়াইজম্যান, এবং তার সাথে আছেন পাইলট ভিক্টর গ্লোভার। মিশন বিশেষজ্ঞ হিসেবে আছেন ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসন। তাদের সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত জানব। তো মহাকাশ বিজ্ঞানের এই নতুন যুগের সূচনা এবং নভোচারীদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। তাদের এই 10 দিনের মহাজাগতিক জীবনযাত্রা সম্পর্কে আরও বিস্তারিত আমরা সামনে এই 10 দিন নিয়মিত শেয়ার করব। তো এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী করতে আপনাদের বন্ধুদের সাথে এই লাইভটি শেয়ার করুন। আপনারা জানেন যে সরাসরি হিউস্টন মিশন কন্ট্রোল থেকে আমি আপনাদের সাথে আছি সারা দিনব্যাপী। নাসা যেহেতু লাইভ করছে এটা 24 ঘন্টা 24 আওয়ার্স, আমরাও এটা লাইভ করছি এবং আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেল হেডেন্স ব্রেইন ফুডের মাধ্যমে। ফ্লোরিডার আকাশ আলোকিত করে 4 নভোচারীকে নিয়ে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে সেই দানবীয় এসএলএস রকেট। এবং এই সম্পর্কে আমরা আমাদের আগের যে কন্টেন্টগুলো সেখানে চাঁদের মিশন নিয়ে বিস্তারিত বলেছিলাম। আপনারা যদি দেখে না থাকেন সেগুলো দেখতে পারেন, অথবা আজকের লাইভটি সরাসরি দেখেও কিন্তু আপনারা এই মিশন সম্পর্কে জানতে পারেন, এই রকেট সিস্টেমগুলো সম্পর্কে জানতে পারেন, এবং কেন রকেট ফেইল করে, কেন 2 মাস আবার দেরি হলো, এটা তো আরও আগে যাবার কথা ছিল। সেই সব বিষয়ে আলোচনা করব। সেই সাথে যে তর্ক বিতর্ক আছে, নাটক আছে, নাসাকে নিয়ে যে অনেক জল্পনা কল্পনা আছে, সেগুলো আসলে আমাদের মধ্যেও আছে, সেগুলো নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করব। নভোচারীদের ঘুম ভাঙানো হয়েছে, মানে তারা ফ্লাইটে থাকা অবস্থায় তারা ঘুমেছিলেন, তাদেরকে স্লিপি হেড নামে একটি গান বাজিয়ে তাদের ঘুম ভাঙানো হয়েছে, এবং আপনারা জানেন যে সেটা আমরা সরাসরি লাইভ করেছি। তারা যে ঘুম থেকে উঠলেন এবং গানটা বাজছিল, সেটাও কিন্তু নাসার স্পেস স্টেশনের যেই কমান্ড সেন্টার, সেই কমান্ড সেন্টারের সাথে আমরা সরাসরি কানেক্ট হয়ে নাসার লাইভ স্ট্রিমিং থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি। তো কমান্ডার রিড ওয়াইজম্যান ঘুম থেকে জেগেই কিন্তু পৃথিবীকে উদ্দেশ্য করে বলেছিলেন গুড নাইট আর্থ। তো যদিও পৃথিবীর অনেক জায়গায় তখনও দিন, আর মহাকাশে তো দিন রাতের কোনো পার্থক্যই নেই। তো আমরা এই মিশন সম্পর্কে শুধু বলবো না, সেই সাথে নভোচারীদের যে খবরাখবর, তারা কি করছেন সারাদিন ব্যাপী, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেমন তারা ব্যায়াম শুরু করেছিলেন আজকে। জিরো গ্র্যাভিটিতে আসলে পেশি ঠিক রাখতে ব্যায়ামের প্রয়োজন আছে। তারা যেহেতু জিরো গ্র্যাভিটি, নো গ্র্যাভিটিতে থাকবেন রকেটের ভেতরটায়, কারণ এত দ্রুত একটা যান যখন চলবে তাদের তো শকটা লাগার কথা। একটা দ্রুত গতিতে যদি আপনি বাইকে যান, একটা গাড়িতে যান, একটা কিন্তু আপনার একটা চাপ লাগার কথা, কিন্তু তারা কিন্তু সেই চাপটা অনুভব করবেন না, কারণ এটা তো অনেক বড় চাপ। যেই চাপ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। সেই জন্য তারা একটা বিশেষ জায়গায় থাকেন, যেটাকে ওরিয়ন বলা হচ্ছে। আর আপনারা এটাও জানেন যে টয়লেট ট্রাভেল হয়েছিল, একটি ছোট ব্রেকিং নিউজ আমরা শেয়ার করেছিলাম তাৎক্ষণিকভাবে। তো যেটা সরাসরি লাইভ করছিল কন্ট্রোল রুমের সাথে।
তো ওই ওরিয়নের যে টয়লেট সিস্টেম সেখানে একটা ছোট্ট সমস্যা, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তবে ঘাবড়ানোর মতো তেমন কিছু ছিল না। নভোচারীরা গ্রাউন্ড কন্ট্রোলের সাথে ইনস্ট্রাকশন মেনে সফলভাবে কিন্তু সেটি ঠিক করে ফেলেছিলেন। মহাকাশ জীবনের এই ছোটোখাটো চ্যালেঞ্জগুলোই আসলে রোমাঞ্চ। নিয়মিত চাঁদের এই অভিযান নিয়ে আপনারা সরাসরি নাসার কন্ট্রোল রুম থেকে আপডেট পাবেন আমাদের এই চ্যানেলের এই পেজে, হেডেন্স ব্রেইন ফুডে। তো চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন ঝটপট করে ফেলুন, আর এই লাইভটি শেয়ার করে ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন। তো বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু শুধু চাঁদকে নিয়ে নয়, শুধু চাঁদের এই অভিযান নিয়ে নয়, এর সাথে আরও যুক্ত আছে আরও অনেক কিছু। তার আগে আমরা এর আগের যে আপডেটগুলো আপনাদেরকে দিয়েছিলাম সেগুলো আবার রিক্যাপ করছি। তো মহাকাশ থেকে সরাসরি পাওয়া তথ্য অনুযায়ী আর্টেমিস 2 এর নভোচারীরা তাদের মিশনের সবচেয়ে ব্যস্ত সময় এবং রোমাঞ্চকর একটি সময় পার করেছিলেন, যেটা হচ্ছে তারা ঘুম থেকে ওঠার পরে তারা প্রথমে যেটা করছিলেন যে ম্যানুয়াল প্রক্সিমিটি অপারেশনস। তো এখনকার আর কি ওই সেই সময়কার সবচেয়ে বড় খবর ছিল যে পাইলট ভিক্টর গ্লোভার ওরিয়ন ক্যাপসুলটিকে ম্যানুয়ালি কন্ট্রোল করছিলেন। এই স্পেস সিস্টেমগুলো কিন্তু অটো পাইলটেই চলবে এগুলো, কিন্তু তারপরেও ম্যানুয়ালিও চালানোর প্রয়োজন হয়। তো সেই সময় ঘুম থেকে ওঠার পরে ভিক্টর গ্লোভার ওরিয়ন ক্যাপসুলটিকে ম্যানুয়ালি কন্ট্রোল করছিলেন, যেটা লাইভ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তারা মূলত রকেটের পরিত্যক্ত একটা অংশ থেকে কিছুটা দূরে গিয়ে আবার সেটির কাছাকাছি আসার প্র্যাকটিস করছিলেন। এটা করা হচ্ছিল যাতে ভবিষ্যতে অন্য কোনো মহাকাশযান বা স্পেস স্টেশনের সাথে ডকিং করার সময় তারা নিজেরাই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। ডকিং আপনারা জানেন যে একটা যানের মধ্যে আরেকটা যে এসে যখন ল্যান্ড করে সেটাকে ডকিং বলা হয়। তো এটি দেখতে অনেকটা মহাকাশে গাড়ি পার্কিং শেখার মতো। সেটা কিন্তু অলরেডি তারা করেছেন, সাকসেসফুলি করেছেন। এবং 4 নভোচারী মিলে ওরিয়নের যে লাইফ সাপোর্ট সিস্টেম, কার্বন ডাইঅক্সাইড রিমুভাল বা অক্সিজেন লেভেল পর্যবেক্ষণ করা, সেগুলো কিন্তু চেক আপ তারা সম্পূর্ণ করেছেন। এরপরে তারা ডিনার করেছেন, ডিনার এবং রেস্ট নিয়েছেন। আপনারা জানেন পৃথিবী থেকে প্রায় ৪৪,০০০ মাইল উপরে থেকে তারা তাদের প্রথম রাতের খাবার সেরে নিয়েছেন এবং মহাকাশ থেকে পৃথিবীর সূর্যাস্ত দেখতে দেখতে তারা ডিনার করছিলেন। মানে ভাবুন তো দৃশ্যটা কতটা অবিশ্বাস্য ছিল সেই দৃশ্য, যে মহাকাশ থেকে পৃথিবীর সূর্যাস্ত দেখতে দেখতে তারা ডিনার করছিলেন এবং সেই তথ্যটি কিন্তু তারা লাইভ শেয়ার করেছেন। আর টিএলআই বার্নের প্রস্তুতি তারা নিয়েছিলেন, যেটা হচ্ছে যে যেহেতু আর কয়েক ঘন্টা পরেই তারা ট্রান্সলুনার ইনজেকশন বা টিএলআই বার্ন শুরু করবেন, যেটা 6 মিনিটের একটা ইঞ্জিন ফায়ার, এবং যেটা আসলে যানকে, এই মহাকাশযানকে গতি দেবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পার করে চাঁদের দিকে রওনা দেওয়া। তো এটিই তা আসলে যেটা বলছিলেন যে পৃথিবীর মায়া কাটিয়ে সরাসরি চাঁদের বুকে তাদের ছুড়ে দিবে সেই টিএলআই। তো মিশন কন্ট্রোল এখন আসলে প্রতিটা সেন্সর ডেটা খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখছে যে চূড়ান্ত যে ভ্রমণ সেটার আগে তারা সব কিছু টেস্ট করে আসলে নিচ্ছিলেন। আর মিশন কন্ট্রোল থেকে বিশেষ একটি বার্তাও শেয়ার করা হয়েছিল, যেটা হলো যে কমান্ডার রিজ ওয়াইজম্যান হিউস্টনকে জানিয়েছিলেন, হিউস্টন হচ্ছে কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন, উই হ্যাভ আ বিউটিফুল মুনরাইজ অ্যান্ড উই আর হেডেড রাইট অ্যাট ইট। অর্থাৎ তারা জানালার ওপাশে চাঁদকে উঠতে দেখছিলেন এবং সেটির দিকেই যে তারা এগিয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু অনেক রোমাঞ্চকর একটা মুহূর্তে তারা শেয়ার করেছিলেন। তো আরও অনেক রোমাঞ্চ আসলে সামনে অপেক্ষা করছে, আমরা অবশ্যই সেগুলো জানবো এবং লাইভ আপনাদের জানাবো। তো সরাসরি হিউস্টন মিশন কন্ট্রোল থেকে আমি আপনাদের সাথে আছি। আর্টেমিস 2 মিশন এখন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। আপনারা জানেন যে বুধবার সন্ধ্যায় 1 এপ্রিল ফ্লোরিডার আকাশ আলোকিত করে 4 নভোচারীকে নিয়ে সফলভাবে এসএলএস রকেটটি উৎক্ষেপণ করেছে নাসা, সেই দানবীয় রকেট। এবং এই মুহূর্তের সাথেই থাকুন আমাদের সাথে এবং প্রতিটি মুহূর্তের রোমাঞ্চকর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইভটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে। চাঁদের পথে এই যে আর্টেমিস 2 এর আসলে মিশনের আসল উদ্দেশ্য কী? সহজ কথায় বলতে গেলে এটি একটি টেস্ট ফ্লাইট। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর এই প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথ ছেড়ে গভীর মহাকাশের দিকে যাচ্ছে। নাসা আসলে দেখতে চায় তাদের নতুন এসএলএস সিস্টেম বা স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং ওরিয়ন ক্যাপসুল মানুষকে নিয়ে কতটা নিরাপদে চাঁদের চারপাশে ঘুরে আসতে পারে। এটি সফল হলে আগামী 2-1 বছরের মধ্যে কিন্তু চাঁদের মাটিতে নাসা বলছে যে চাঁদের দক্ষিণ মেরুতে আমরা মানুষ নামাবো। তো ইতিহাসের পাতায় নাম লেখানো এই অভিযানে যে 4 জন বীর আছেন,
তারা যে 4 জন দক্ষ নভোচারী আছেন তারা কেবল পেশাদার নন, তারা একেকজন আসলে আইকন। এখানে কমান্ডার হিসেবে আছেন রিড ওয়াইজম্যান, তিনি অভিজ্ঞ নেতা, এই মিশনের পুরো মিশনের দায়িত্বে আছেন। ভিক্টর গ্লোভার আছেন, যিনি হতে যাচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি চাঁদের কক্ষপথে যাচ্ছেন। ক্রিস্টিনা কোচ মিশন স্পেশালিস্ট হিসেবে প্রথম নারী যিনি এই ঐতিহাসিক যাত্রার অংশ নিয়েছেন। এবং আছেন জেরেমি হ্যানসেন, মিশন স্পেশালিস্ট, ইনি কানাডিয়ান স্পেস এজেন্সির পক্ষ থেকে এবং প্রথম কোনো অমার্কিন নাগরিক হিসেবে তিনি চাঁদে যাচ্ছেন। আর এই মহাকাশ অভিযানে শুধু এর টেকনিক্যাল বিষয় বা বৈজ্ঞানিক বিষয়গুলোই আমরা জানবো না, আমরা সেই সাথে জানবো তাদের ডেইলি রুটিন, তারা কি খাচ্ছেন এবং তাদের খাবারের মেনুতে কি কি আছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আসলে মহাকাশে গিয়ে নভোচারীরা কিন্তু কেবল টিউবে ভরা পেস্ট খান না, খাবারের মেনুতে অনেক আইটেম রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি 189টিরও বেশি আইটেম আছে এবং যেখানে বারবিকিউ বিফ ব্রিস্কেট এবং ম্যাঙ্গো সালাদ এবং সবার প্রিয় ম্যাক অ্যান্ড চিজও আছে। স্পাইসি টাচও আছে। এই অভিযানে মহাকাশে গেলে নভোচারীদের সাধারণত স্বাদ এবং গন্ধ বোঝার ক্ষমতা কিছুটা কমে যায়, তাই এবার তাদের জন্য 5 ধরনের হট সস পাঠানো হয়েছে। তো যাই হোক, মজার মজার তথ্য এবং রেকর্ড ব্রেকিং যে নিউজগুলো আমরা নিয়মিত আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং এই লাইভটি বন্ধুদের সাথে শেয়ার করুন। এই মিশনে তারা পৃথিবী থেকে, আপনারা জানেন যে প্রায় 2,52,000 মাইল দূরে চলে যাবেন, যা অ্যাপোলো 13-এর করা রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। এবং তারা চাঁদের একদম উপর দিয়ে উড়ে যাওয়ার সময় চাঁদের সেই রহস্যময় ফার সাইড বা যেটাকে আর কি অন্ধকার যে দিকটা, সেটা নিজের চোখে দেখবেন এবং ছবি তুলবেন। কি আশ্চর্যের রোমাঞ্চকর একটা বিষয়, মানে চিন্তা করলেই গায়ের লোম খাড়া হয়ে আসে যে চাঁদের উপর দিয়ে যখন তারা উড়ে যাবেন নিজের চোখে স্বচক্ষে তারা সেই ফার সাইডটা দেখবেন এবং ছবি তুলবেন। ছবি তুলে সেগুলো অবশ্যই হিউস্টনে পাঠাবেন এবং আমরাও সরাসরি আপনাদেরকে লাইভ সেই ছবিগুলো শেয়ার করব। এবং এই মিশনের পাশাপাশি তাদের অন্যান্য রুটিন ওয়ার্কের পাশাপাশি কিন্তু তারা ফিটনেস রাখার জন্য, পেশি যাতে দুর্বল হয়ে না যায় সেটার জন্য কিন্তু নিয়মিত তারা ব্যায়াম করবেন এবং সেগুলো আপডেটও তারা নিয়মিত দিচ্ছেন। আসলে এটি একটি কেবল মিশন নয়, এটি আমাদের চাঁদে ফেরার এবং ভবিষ্যতে মঙ্গলে যাওয়ার আসলে প্রথম ধাপ। আর আপনারা জানেন যে 53 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চাঁদে পাড়ি জমালো মানুষ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী ওরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক অভিযাত্রা শুরু করেন। 1972 সালে নাসার ঐতিহাসিক অ্যাপোলো 17 মিশনের পর এই প্রথম কোনো মানববাহী মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে রওনা হলো। আর এই মহাকাশ মিশনে আপনারা জানেন যে নভোচারীরা সরাসরি চাঁদে না নামলেও 10 দিনব্যাপী অভিযানে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন। আর এর ঐতিহাসিক গুরুত্ব অসীম। এটি মূলত 2026 বা তার পরের বছরগুলোতে, এই বছরের পরের বছরগুলোতে আসলে চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার যে প্রস্তুতি, সেটার একটা বড় পরীক্ষা। এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন নাসার রিড ওয়াইজম্যান, তার সাথে আছেন পাইলট ভিক্টর গ্লোভার, মিশন বিশেষজ্ঞ হিসেবে আছেন ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। মহাকাশ বিজ্ঞানের এই নতুন যুগের সূচনা এবং নভোচারীদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। তাদের এই 10 দিনের মহাজাগতিক জীবনযাত্রা সম্পর্কে আরও বিস্তারিত আমরা সামনে 10 দিন নিয়মিত শেয়ার করব। এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করতে আপনি এবং আপনাদের বন্ধুদের সবাইকে এই লাইভের লিঙ্কটি শেয়ার করুন। তো বন্ধুরা, এই চাঁদে যাওয়া বা মহাকাশ গবেষণা নিয়ে আমাদের মধ্যে যেমন উত্তেজনা আছে, তেমনই আছে অনেক সংশয়। প্রথমত, এই যে দীর্ঘ 55 বছরের বিরতি, অনেকেই বলছেন যে একবার গিয়ে আবার এত দেরি কেন, 53 বছর পরে কেন, আরও আগেও তো যেতে পারতো। আসলে মহাকাশ বিজ্ঞান কোনো সস্তা বিনোদন নয়। 70-এর দশকে অ্যাপোলো মিশনের মূল লক্ষ্য ছিল কেবল চাঁদে পৌঁছানো, কিন্তু বর্তমানে আর্টেমিস 2 মিশনের লক্ষ্য কিন্তু শুধু চাঁদে যাওয়া নয়, সেখানে স্থায়ীভাবে বসবাস এবং সেখান থেকে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নেওয়া। মানে একটা গাড়ি চালানো আর সেই গাড়ি নিয়ে মরুভূমি পাড়ি দেওয়ার প্রস্তুতির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অ্যাপোলো এবং আর্টেমিস 2 মিশনের পার্থক্যটাও ঠিক তেমন। দীর্ঘ সময় লেগেছে, এর কারণ হলো প্রযুক্তিগুলোকে আরও নিরাপদ এবং সাশ্রয়ী করার প্রয়োজন ছিল।
আপনারা জানেন যে রকেট গেলে সেই রকেট আর কখনো ফিরে আসতো না। রকেট ছিল ওয়ান ওয়ে একটা জার্নি। সেটাকে কিন্তু এত বছরের গবেষণায় আপনারা এলন মাস্কের অনেক ভিডিও দেখেছেন। তিনি অনেক রকেট নষ্ট করার পরে কিন্তু সাকসেসফুলি এই প্রযুক্তিটাকে সাকসেসফুল করেছেন। নাসাও সেই কাজটি করেছে। রকেট যেয়ে আবার ফিরে আসাটা অনেক বেশি দরকার ছিল, অনেক বেশি প্রয়োজন ছিল। কারণ যেহেতু এটা অনেক ব্যয়বহুল, কাজে সেটাকে যদি রিইউজ করা যায় তাহলে খরচটা কমানো যাবে এবং বেশি বেশি আরও মিশনে যাওয়া যাবে। তো এরকম আরও অনেক কারণ ছিল। এছাড়াও আমেরিকান বাজেট এতদিন আসলে সীমিত ছিল। নাসা বা অন্যান্য মিশনের ক্ষেত্রে ট্রাম্প আসার পরে বাজেট একটু চেঞ্জ করেছে তিনি। যেহেতু তার একটা ডায়ালগ আছে, মগা বা MAGA, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, একটা লাল ক্যাপ পরে দেখবেন MAGA লেখা। তো মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এই প্রকল্পতে তিনি আসলে একদিকে যুদ্ধ বিগ্রহ করে যাচ্ছেন, সেই সাথে কিন্তু আবার নাসাতেও রকেট পাঠিয়েছেন। এবং দ্বিতীয় ষড়যন্ত্র যেটা আছে, দ্বিতীয়ত যেটা বলা যায় যে ষড়যন্ত্র তত্ত্ব বা শুটিংয়ের যে দাবি, যারা বলছেন যে এগুলো মরুভূমিতে শুটিং করা বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রোপাগান্ডা, তো তাদের উদ্দেশ্যে বলবো যে বিজ্ঞান সবসময় প্রমাণের উপর দাঁড়িয়ে। আজকের দিনে কয়েক হাজার স্যাটেলাইট মহাকাশে ঘুরছে, তো যা আপনার হাতের জিপিএস থেকে শুরু করে ইন্টারনেট সচল রাখছে। আপনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যাপের মাধ্যমে যাচ্ছেন, আপনি যে উবার ইউজ করছেন বা বিভিন্ন পাঠাও বা বিভিন্ন ভেহিকেলগুলো ইউজ করছেন যে জিপিএস সিস্টেমের মাধ্যমে, সেই জিপিএস সিস্টেমের স্যাটেলাইটগুলো কিন্তু মহাকাশে ঘুরছে, তাই না? তো মহাকাশে যেটা ঘুরছে এগুলো তো আমরা বিশ্বাস করছি, এগুলোকে কেউ তো আমরা নাটক বলছি না যে জিপিএস সিস্টেম ভুয়া, মহাকাশ বলে কিছু নাই বা স্যাটেলাইট বলে কিছু নাই। আমরা কিন্তু ইন্টারনেটের সুবিধা নিচ্ছি, ইন্টারনেট ব্যবহার করছি, কেউ তো ইন্টারনেটকে অস্বীকার করছি না, কেউ তো ভিডিও কলকে অস্বীকার করছি না, তাই না? আমরা কিন্তু এই প্রযুক্তিগুলোকে অস্বীকার করি। যেটা আমাদের হাতের নাগালে আসছে, যেটা আমরা ব্যবহার করতে পারছি, যেটা সুবিধা নিতে পারছি, সেটাকে আমরা স্বীকার করছি। আর যেটা আমাদের হাতের নাগালে নেই, সেটাকে আমরা কিন্তু সবসময় আসলে অবিশ্বাস করে আসতেছি। যেমন আজকে থেকে 100 বছর আগেও কিন্তু কেউ ভাবেনি যে ভিডিও কলে কথা বলা যেতে পারে। তো 100 বছর আগে কেউ যদি বলতো, আমি অমুকের সাথে তাকে দেখে কথা বলতে চাই, তাহলে মানুষ তাকে পাগলই বলতো, তাই না? কিন্তু আজকে কিন্তু সেটা সফল হয়েছে। তো কাজেই কল্পনা যেটা আজকের দিনে যেটা কল্পনা, সেটা কিন্তু আগামীতে সম্ভব হবে না বা হচ্ছে না, এটা কিন্তু ভাবা আসলে ঠিক না। আমি একটা মুভির কথা বলতে পারি, হয়তো 1996 অথবা 1998 এ এসকেপ ফ্রম এলএ নামে একটা মুভি দেখেছিলাম, যেখানে হলোগ্রাফিক ক্যামেরা দেখানো হয়েছিল। তো আজকে থেকে এত বছর আগে সেই হলোগ্রাফিক ক্যামেরা কিন্তু একটা বিস্ময় ছিল। এটা মানুষ ভাবতেই পারেনি যে স্ক্রিন ছাড়া আবার ভিডিও সম্ভব নাকি? একটা প্রজেক্টরে দেখাতে গেলেও তো একটা স্ক্রিন লাগে, একটা দেয়াল লাগে বা একটা পর্দা লাগে। পর্দা ছাড়া ভিডিও আবার হয় কিভাবে? তো ওই মুভিতে যেটা দেখানো হয়েছিল সেটা কিন্তু এখন বাস্তব। এখন কিন্তু হলোগ্রাফিক ক্যামেরা অলরেডি চলে আসছে এবং অনেক ধরনের কিবোর্ড আছে যেগুলো হচ্ছে যে আলোর মাধ্যমে আপনার টেবিলে আসে, আপনি জাস্ট টাইপ করতেছেন। তো অনেক কিছুই আসলে যেগুলো আমাদের হাতের কাছে আসে, আমরা সেগুলো দেখি, যাচাই করি, তখন আসলে আমাদের আর বিতর্ক মনে হয় না। এবং যেগুলো আমরা আসলে যাচাই করা কষ্ট বা আমরা পারবো না যাচাই করতে, সেগুলো নিয়ে আমরা আসলে সন্দেহ পোষণ করি। তবে এখানে তবে যেটা, সেটা হলো যে শুধু নিজের উপর ভরসা না করে আপনি পৃথিবীর দিকে তাকান। সেটা হলো আজকের দিনে কয়েক হাজার স্যাটেলাইট কিন্তু মহাকাশে ঘুরছে। যেটা বলছিলাম যে আপনার হাতে জিপিএস থেকে শুরু করে ইন্টারনেট সচল রাখছে এগুলো। এবং নাসার পাশাপাশি এখন রাশিয়া, চীন, ভারত, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাঁদে যাবার প্রস্তুতি নিচ্ছে। সবাই যদি মিথ্যা বলতো, তবে একে অপরের ভুল ধরতে এক মুহূর্তও দেরি করতো না। মহাকাশ গবেষণা কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর নয়, এটি পুরো মানবজাতির সক্ষমতার পরীক্ষা। আসলে যে কোনো বড় অর্জনের সাথেই এমন অনেক তর্ক বিতর্ক জড়িয়ে থাকে। তবে মজার বিষয় হলো আজকে আর্টেমিস 2 মিশনে নাসার সাথে হাজার হাজার বেসরকারি প্রতিষ্ঠান এবং ইউরোপ, জাপানের মতো দেশগুলো যুক্ত। বর্তমানে হাই ডেফিনিশন ক্যামেরা এবং টেলিস্কোপের যুগে লেন্সের কারসাজি করে একটা নাটক বানিয়ে দেখানো আগের চেয়ে অনেক কঠিন হবে নিশ্চয়ই। এই 4 জন নভোচারী কিন্তু কেবল যাত্রী নন, তারা মূলত মহাকাশযানের জটিল সিস্টেমগুলো পরীক্ষা করতে যাচ্ছেন। তো ঘৃণা বা ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে এই বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টকে কেবল একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে কি দেখা যায় না? আমাদের কথা বাদ দেন, আজকের সময়ে নাটক করতে গেলে বিশ্বের বড় বড় দেশগুলো, এই তাবৎ মোড়লগুলো মুখে আঙ্গুল দিয়ে কিন্তু বসে থাকবে না। আর আপনাদের মধ্যে অনেকেই বলছেন, একজন অনেক পজিটিভ একটা বিষয় লিখেছেন যে দিস প্রুভস দ্যাট দে আর ডুইং বিয়ন্ড আওয়ার থিঙ্কিং অ্যান্ড ইট রিয়েলি মেড ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দেম। কথাটি একদম সত্যি। যখন আমরা তর্কে লিপ্ত,
তখন একদল মানুষ অসম্ভবকে সম্ভব করার জন্য দিনরাত পরিশ্রম করছে। আর আমরা তর্ক বিতর্কই করে যাচ্ছি শুধু। আমরা বিশ্বাস অবিশ্বাসের মধ্যেই আছি। আমরা এই পরীক্ষার মধ্যে নাই। এই অদম্য কৌতূহলই তো মানুষকে আসলে আমাদের সভ্য করেছে। আজকের আধুনিক সভ্যতার সুযোগগুলো আমরা নিচ্ছি। আমরা সব বিজ্ঞানের আবিষ্কারগুলো ব্যবহার করছি। কিন্তু কিছু, কিছু বিষয় আবার আমরা স্বীকার করতে চাচ্ছি না। পার্থক্যটা আসলে চিন্তাধারার। আমরা যদি খুঁত খুঁজি, শুধু খুঁতই খুঁজি, তবে পিছিয়ে থাকব। আর যদি বিজ্ঞানকে আলিঙ্গন করি, তবে হয়তো একদিন আমাদের পরবর্তী প্রজন্ম ওই চাঁদের মাটিতে পা রাখবে। তো বন্ধুরা, মহাকাশ থেকে সরাসরি পাওয়া তথ্য অনুযায়ী আমরা নিয়মিত আপনাদের সাথে এই লাইভটি শেয়ার করছি। নাসার আর্টিমিস 2 যে মিশন, এই মিশনটি নাসাও 24/7 লাইভ করবে আগামী 10 দিন। আমরাও আপনাদের সাথে থাকব। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বন্ধুদের সাথে এই লাইভের লিঙ্কটি শেয়ার করুন। তাদেরকেও ইতিহাসের সাক্ষী করুন। আমরা আসলে সত্যিই অনেক ভাগ্যবান, আমরা এবং আমাদের বর্তমান যে প্রজন্ম, আমরা ইতিহাসের এই ঐতিহাসিক একটা মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছি আর কি। এই মিশন সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? না মানুষ কি সত্যিই চাঁদের বুকে পা রাখতে পারবে অতি শীঘ্রই? মানুষ কি সত্যিই মঙ্গলে যেতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই লাইভটি শেয়ার করবেন বন্ধুদের সাথে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। বন্ধুরা, আজ আমরা ইতিহাসের ঐতিহাসিক একটি মুহূর্ত লাইভ দেখছি। মানুষ আবার চাঁদের পথে রওনা দিয়েছে। দীর্ঘ 52 বছর পর মানুষ আবারও চাঁদের দেশে। নাসা এই ঐতিহাসিক মিশনের নাম দিয়েছে আর্টেমিস 2 মিশন এবং এটি সফলভাবে চাঁদের পথে কিন্তু অলরেডি রওনা দিয়েছে। আপনারা জানেন গত 1 এপ্রিল ফ্লোরিডা থেকে 4 জন সাহসী নভোচারী নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছে এই ওরিয়ন স্পেসক্রাফট। এবং আজকের লাইভে আমরা যেসব বিষয়ে জানবো, যে আর্টেমিস 2 মিশনের বর্তমান অবস্থান কোথায়, কেন এই মিশনটি অ্যাপোলোর চেয়ে আলাদা, 4 জন নভোচারী যারা মহাকাশে গিয়েছেন তারা আসলে কখন কি করছেন এবং পরবর্তী যে 9-10 দিন তাদের রুটিন কেমন হবে। তো এই লাইভে আমরা আর্টেমিস 2 এবং এসএলএস রকেটের টেকনিক্যাল ডিটেলস নিয়েও আলোচনা করব। আপনি যদি সায়েন্স এবং স্পেস টেকনোলজি পছন্দ করেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ইতিহাসের সাক্ষী হতে লাইভের লিঙ্কটি সবার সাথে শেয়ার করুন। তো এখন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটেছে, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেগুলো শেয়ার করার মতো। তবে এখন যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, লাইভ ভিডিও কলে কথা বলেছেন 4 জন নভোচারী। আমরা সেটি কিন্তু সরাসরি আপনাদের দেখিয়েছিলাম। তো সেটার একটি সারাংশ আমি দেওয়ার চেষ্টা করছি এখন, সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি যে আসলে কি কি বিষয় নিয়ে কথা হলো এবং তারা কি উত্তর দিলেন, এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রেকর্ডেড ভিডিওটা আমরা দেখাচ্ছি এবং আপনাদের সুবিধার্থে। তো প্রথমে জানতে হবে যে আসলে ইন্টিগ্রিটি কি। এখানে কথার মাঝখানে সময়ে সময়ে আপনারা শুনেছিলেন যে আসলে ইন্টিগ্রিটি বলা হচ্ছিল, শব্দটা উচ্চারণ করা হচ্ছিল। তো ইন্টিগ্রিটি হলো আর্টেমিস মিশনে ব্যবহৃত ওরিয়ন যে মহাকাশ যানটি, এটির হচ্ছে কল সাইন বা বিশেষ নাম। তাদেরকে যখন অ্যাড্রেস করা হবে তখন বলা হবে যে ইন্টিগ্রিটি। তো মহাকাশীরা যখন হিউস্টন মিশন কন্ট্রোল বা পৃথিবীর সাথে যোগাযোগ করেন, তখন তারা এই নামটি ব্যবহার করেন। এটি মূলত মহাকাশযান এবং এর ভেতরে থাকা 4 জন নভোচারীকে একত্রে বোঝায় আর কি। ইন্টিগ্রিটি যখন বলবেন তখন বুঝে নিতে হবে যে এই 4 জনকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো বন্ধুরা, পৃথিবী থেকে লাখো মাইল দূরে চাঁদের পথে থাকা অবস্থায় আর্টেমিস 2 মিশনের 4 জন নভোচারী প্রথমবারের মতো লাইভ ইন্টারভিউ দিয়েছেন। হিউস্টন কন্ট্রোল সেন্টারের সাথে তাদের কল সাইন ছিল ইন্টিগ্রিটি। চলুন শুনি সেই ঐতিহাসিক কথোপকথনের বিশেষ মুহূর্তগুলো। তো প্রথমেই এবিসি নিউজের সাথে আসলে কথোপকথন হয়েছে। সাংবাদিক ছিলেন জিও বেনিতেজ। তো তিনি বলছিলেন, ইন্টিগ্রিটি, আমি এবিসি নিউজ থেকে জিও বলছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? নভোচারীরা মানে ইন্টিগ্রিটি বলছেন, ওই উত্তরে বলছিলেন যে চমৎকার, আমরা আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। এরপরে জিও বেনিতেজ বলেন, বিশ্বাসই হচ্ছে না আপনারা এই মুহূর্তে আক্ষরিক অর্থেই চাঁদের পথে ছুটে চলেছেন আর আমাদের সাথে কথা বলছেন। কেমন লাগছে আপনাদের? মনের মধ্যে কি চলছে? আর এই মুহূর্তের গুরুত্ব কি আপনারা অনুভব করতে পারছেন? তো জিও বেনিতেজের এই উত্তরে আপনারা জানেন কমান্ডার রিড ওয়াইজম্যান, তিনি উত্তরে বলেছিলেন যে প্রথমত আমরা আমাদের পরিবারকে একটা শাউট আউট দিতে চাই।
আমরা পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছি, এখনও তাদের সাথে হ্যালো বলা হয়নি। তবে 1 ঘন্টা আগে একটি অসাধারণ মুহূর্ত ছিল। হিউস্টন যখন আমাদের মহাকাশযানটিকে ঘুরিয়ে দিল, তখন আমরা জানালা দিয়ে পুরো পৃথিবীটাকে মানে মেরু থেকে মেরু পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। আফ্রিকা, ইউরোপ, এমনকি একটু ভালো করে তাকালে মেরু প্রভা বা নর্দার্ন লাইটসও দেখা যাচ্ছিল। সেই দৃশ্য আমাদের 4 জনকে স্তব্ধ করে দিয়েছিল। মানে চিন্তা করেন কী ধরনের একটা অনুভূতি তারা শেয়ার করেছিল। এরপরে জিও বেনিতেস প্রশ্ন করেন যে এখন পর্যন্ত আপনাদের কাছে সবচেয়ে বিস্ময়কর কী মনে হয়েছে? তো এর উত্তরে রিড ওয়াইজম্যান বলেন, আমার কাছে সবচেয়ে বড় বিস্ময় ছিল যখন রকেটের সলিড বুস্টারগুলো জ্বলে উঠল এবং আমরা লঞ্চ প্যাড ছাড়লাম। যদিও আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম, তবু সেই মুহূর্তটি আসলে ছিল অবিশ্বাস্য। আমার মুখে তখন এক বিশাল হাসিও ছিল। তো তারপরে জিও বেনিতেস আবার প্রশ্ন করেন যে রকেটটি কি অন্যরকম মনে হয়েছিল? কারণ এটা তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট বা এসএলএস, এটা হচ্ছে স্পেস লঞ্চ সিস্টেম। তো ভিক্টর গ্লোভার যিনি পাইলট এই মিশনের, তিনি এর উত্তরে বলেন যে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল রাইডটা কত স্মুথ ছিল। আমরা ভেবেছিলাম অনেক বেশি ঝাঁকুনি হবে, হয়তো আমাদের মনিটরে দেখতে পাবো না কোনো সুইচ, মানে মনিটর দেখতে পাবো না বা কোনো সুইচ টাচ করতে পারবো না। কিন্তু লঞ্চিং ছিল একদম পানির মতো পরিষ্কার। মেইন ইঞ্জিন যখন চালু হলো তখন শুধু একটা মৃদু গর্জন আর স্থির গতি অনুভব করছিলাম। দারুণ এক অভিজ্ঞতা। এরপরে জিও বেনিতেস প্রশ্ন করেন যে যারা ঘরে বসে আপনাদের দেখছেন সেই দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? মানে এই মিশন কেন এত গুরুত্বপূর্ণ? এর উত্তরে ক্রিস্টিনা কচ এই উত্তরটি দেন এবং তিনি বলেন যে আমি শুধু বলতে চাই ধন্যবাদ, আপনাদের সমর্থন আর বিশ্বাসের কারণেই আজ আমরা এখানে। তবে মনে রাখবেন আমরা কিন্তু কেবল শুরু করেছি। গতকালকের লঞ্চে আমরা নিজেরাও কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু এখনও অনেক পথ বাকি, তাই আমাদের সাথেই থাকুন। তো এরপরে জিও বেনিতেজ আবার প্রশ্ন করেন, জেরেমিকে প্রশ্ন করেন যে জেরেমি, আপনার তো এটি প্রথম মহাকাশ যাত্রা, তো অভিজ্ঞদের মাঝে আপনার নিজেকে কেমন লাগছে? তো জেরেমি হ্যানসেন এর উত্তরে বলেন, আমার কাছে সব কিছুই এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। কাল থেকে আমি শুধু তাদের বলছি আমার এখানে থাকতে খুব ভালো লাগছে। ইস, কেন আমি আরও আগে এখানে আসতে পারলাম না। আসলে এই ভিউগুলো অসাধারণ এবং জিরো গ্র্যাভিটিতে ভেসে বেড়ানো আমাকে একদম ছোট বাচ্চার মতো আনন্দ দিচ্ছে। তো জেরেমি হ্যানসেনের উত্তরের পরে জিও বেনিতেজ আবার প্রশ্ন করেন, জেরেমি হ্যানসেনকে আবার প্রশ্ন করেন যে আমি শুনলাম আপনাদের টয়লেটে একটু সমস্যা হয়েছিল, তো আপনাদের মধ্যে কে সেই স্পেস প্লাম্বার বা মহাকাশের মিস্ত্রি ছিল? তো জেরেমি হ্যানসেন হেসে ওঠেন আর কি, এবং তিনি বলেন যে ওটা আমি গর্বের সাথে নিজেকে স্পেস প্লাম্বার বলছি, কারণ এটি মহাকাশযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র। সমস্যাটি আসলে বড় কিছু ছিল না, অনেকক্ষণ বন্ধ ছিল তো, তাই ওয়ার্ম আপ হতে সময় নিচ্ছিল। এখন সব কিছু ঠিকঠাক আছে, অল সিস্টেমস গো। তো যাই হোক, এরপরে জিও বেনিতেজ আবার প্রশ্ন করেন সেখানে কি খুব ঠান্ডা লাগছে আর আপনারা ঘুমাচ্ছেন কিভাবে? তো কমান্ডার রিড ওয়াইজম্যান এর উত্তরে বলেন যে হ্যাঁ, বেশ ঠান্ডা। আমাদের মনে হচ্ছিল যদি আরও ভারী স্লিপিং ব্যাগ থাকতো। তবে হিউস্টন ফ্যান স্পিড আর টেম্পারেচার অ্যাডজাস্ট করে এখন আবহাওয়া অনেক আরামদায়ক করে দিয়েছে। আর ঘুম সেটা বেশ মজার। ক্রিস্টিনা ক্যাপসুলের মাঝখানে একদম বাদুড়ের মতো মাথা নিচের দিকে দিয়ে ঝুলে ঘুমায়। মানে ভিক্টর একটা কোণায় নিজেকে গুজে নেয়, আর জেরেমি 1 নম্বর সিটে লম্বা হয়ে ঘুমায়। আর আমি ডিসপ্লেগুলোর নিচে ঘুমাই যাতে কোনো সমস্যা হলে দ্রুত জেগে উঠতে পারি। আর ওজনহীনতায় ঘুমানো খুব আরামের, যদিও মাঝে মধ্যে মনে হয় আমি যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি। তারপরেই হঠাৎ ঘুম ভেঙে যায়। এরপরেই আসলে এই কথোপকথনের দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখানে ফক্স নিউজের সাথে কথোপকথন হয় এবং সাংবাদিক হিসেবে ছিলেন ট্রেস গ্যালাঘের। তো ট্রেস শুরু করেন এভাবে যে অভিনন্দন, 54 বছর পর প্রথম মানুষ হিসেবে পৃথিবীর কক্ষপথ ছাড়তে কেমন লাগছে? তো কমান্ডার রিড ওয়াইজম্যান এর উত্তর দিয়ে শুরু করেন। তিনি বলেন যে কারিগরিভাবে আমরা এখনও পৃথিবীর কক্ষপথেই আছি, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের টিএলআই বার্ন শেষ হয়েছে। এখন আমরা 100% নিশ্চিতভাবে চাঁদের পথে, এবং কয়েকদিনের মধ্যে চাঁদের মহাকর্ষ আমাদের টেনে নিয়ে যাবে।
মানে 1968 থেকে 72 পর্যন্ত আমেরিকা এটা করেছে, কিন্তু আবারও এটা করতে পারা আমাদের টিমের জন্য এক অবিশ্বাস্য প্রযুক্তিগত সাফল্য। তারপরে ট্রেস আবার প্রশ্ন করেন, আপনারা ইতিহাসের সবচেয়ে দূরবর্তী মহাকাশযাত্রী হতে চলেছেন, এটি কি আপনার কাছে গর্বের বিষয়? জেরেমি হ্যানসেন উত্তরটি দেন, তিনি বলেন যে অবশ্যই এটি একটি মাইলফলক, তবে আমরা কেবল রেকর্ডের জন্য এখানে আসিনি, আমরা চাই আমাদের পরে যারা আসবে তারা যেন এই রেকর্ড ভেঙে আরও দূরে যেতে পারে। আমরা ভবিষ্যতের জন্য একটা উত্তরাধিকার বা লিগ্যাসি তৈরি করছি। এরপরে ট্রেস আবার প্রশ্ন করেন যে কালকের লঞ্চটি একদম নিখুঁত ছিল, একদম সময় মতো, আপনাদের কি তা অবাক লেগেছিল? রিড ওয়াইজম্যান, কমান্ডার রিড ওয়াইজম্যান উত্তরে বলেন যে হ্যাঁ, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম যে হয়তো দেরি হবে, কিন্তু যখন বুস্টারগুলো জ্বলে ওঠে তখন পেশাদার থাকার চেষ্টা করলেও ভেতরের ছোট বাচ্চাটা আসলে আনন্দে চিৎকার করে উঠতে চাচ্ছিল। লঞ্চ কন্ট্রোল টিম দুর্দান্ত কাজ করেছে। এরপরে ট্রেস আবার প্রশ্ন করেন যে ভিক্টর গ্লোভারকে প্রশ্ন করেন, তিনি বলেন যে ভিক্টর গ্লোভার, আপনি তো সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মানুষ, আপনার এলাকার লোকদের নিয়ে কিছু বলবেন? তো ভিক্টরের উত্তরে বলেন যে আমার মা, দাদা, দাদি, আত্মীয় স্বজন যারা ক্যালিফোর্নিয়া আছেন, সবাইকে অনেক ভালোবাসা। আমার ক্যারিয়ারের সব অর্জন ওই জায়গা থেকেই আসলে শুরু। আমি যেখানেই যাই না কেন ক্যালিফোর্নিয়াই আমার ঘর। ট্রেস তারপরে প্রশ্ন করেন ক্রিস্টিনা কচকে। ক্রিস্টিনাকে তিনি বলেন যে ক্রিস্টিনা, আপনি নাকি মাথা নিচু করে বাদুড়ের মতো ঘুমাচ্ছেন। তো ক্রিস্টিনা কচ হেসে আসলে মহাকাশে মানে উত্তরটি দেন, তিনি বলেন যে আসলে মহাকাশে উপর বা নিচ বলে কিছু নেই, এখানে আপনি যেদিকে মাথা রাখবেন সেটাই আপনার দিক। আমি খুব আরামেই ঘুমাচ্ছি। আমরা আসলে এই ছোট ওরিয়ন ক্যাপসুলটাকে একটা হোম বা বাসা বানিয়ে ফেলার চেষ্টা করছি। ট্রেস আবার প্রশ্ন করেন জেরেমিকে তিনি বলেন যে জেরেমি, কোনো বড় বিপদ কি ঘটেছিল? জেরেমি এর উত্তরে বলেন যে হ্যাঁ, একটা চমক ছিল। চাঁদের দিকে যাত্রা শুরু করার ঠিক 20 মিনিট আগে আমাদের সিস্টেমে একটা জরুরি সতর্কবার্তা আসে, কেবিন লিক সাসপেক্টেড, বা কেবিন থেকে বাতাস বের হয়ে যাচ্ছে। তো ওই মুহূর্তে আমাদের বুক কেঁপে উঠেছিল। আমরা ভাবছিলাম যে মিশন বাতিল করে স্পেস স্যুট পরে কি পৃথিবীতে ফিরে যেতে হবে, কিন্তু ভাগ্য ভালো, হিউস্টন কনফার্ম করলো যে প্রেশার ঠিক আছে, ওটা কেবল একটা যান্ত্রিক ভুল বা অ্যানোমালি ছিল। তো আমাদের জাহাজ ইন্টিগ্রিটি এখন সম্পূর্ণ নিরাপদ। শেষে ভিক্টর গ্লোভার বলেন যে পৃথিবী থেকে আমাদের সবাইকে একই রকম মনে হয়। আমরা যেখান থেকে আসি না কেন, আমরা সবাই এক প্রজাতির মানুষ, হোমোসেপিয়েন্স। এই মিশন আমাদের শেখায় মানে যখন আমরা সব বিভেদ ভুলে একসাথে কাজ করি, তখন আমরা কত বড় লক্ষ্য আসলে অর্জন করতে পারি। আপনারা আমাদের সাথে থাকুন, আর আমরা এক অবিশ্বাস্য অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। এরপরে জিও এবং ট্রেস বলেন যে আপনাদের সাথে কথা বলা সম্মানের বিষয়, শুভকামনা আপনাদের জন্য, নিরাপদে ফিরে আসুন। তো বন্ধুরা, আজ আমরা ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত লাইভ দেখছি। মানুষ আবার চাঁদের পথে রওনা দিয়েছে। দীর্ঘ 52-53 বছর পর মানুষ আবারও চাঁদের দেশে। নাসার এই ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন এখন সফলভাবে চাঁদের পথে। আপনারা জানেন যে গত 1 এপ্রিল ফ্লোরিডা থেকে 4 জন সাহসী নভোচারী নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছে ওরিয়ন স্পেসক্রাফট, এবং আমরা কিন্তু সরাসরি হিউস্টন কন্ট্রোল রুম থেকে আপনাদের নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, আপনারা জানেন যে ওরিয়ন শুধু একটি রকেট নয়, এটি একটি আসলে উড়ন্ত সুপার কম্পিউটার। এটি রেডিও সিগন্যাল ছাড়াই ওরিয়ন নিজের পথ নিজেই চিনতে পারে, যেটাকে বলে অপটিক্যাল নেভিগেশন। এবং মহাকাশের যে ক্ষতিকর বিকিরণ থেকে বাঁচতে নভোচারীরা পানির ব্যাগ দিয়ে কিন্তু দেয়াল বানিয়ে ফেলে। এটি একটি দারুণ ইঞ্জিনিয়ারিং সলিউশন। তো আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো, নেভিগেশন সিস্টেম নিয়ে এবং রেডিয়েশন শিল্ডিং নিয়ে, এবং আরও অন্যান্য বিষয় নিয়ে। তাদের 10 দিনের যে সফর, তারা কি করছেন, কি খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, এবং বিভিন্ন ধরনের যে মাইলস্টোনগুলো, সেই মাইলস্টোনগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং বন্ধুদের সাথে লাইভের লিঙ্কটি শেয়ার করুন। শেয়ার করে এই ঐতিহাসিক মুহূর্তের আসলে সাক্ষী হয়ে থাকুন। নভোচারীতে বর্তমান অবস্থা যদি আপনাদের একটু জানিয়ে দিই, আপনারা জানেন ইন্ট্রিগিটি বলা হচ্ছে, যে আপনারা নিশ্চয়ই জানেন, এর আগে আমরা শেয়ার করেছিলাম যে হোয়াট ইজ ইন্ট্রিগিটি। তো এই মিশনের ওরিয়ন ক্যাপসুলটির নাম দেয়া হয়েছে আসলে ইন্ট্রিগিটি। তো এই মুহূর্তে কমান্ডার রিড ওয়াইজম্যান তার দল নিয়ে পৃথিবী থেকে প্রায় 78,000 মাইল দূরে অবস্থান করছেন, এবং তারা দীর্ঘ এই যাত্রায় শরীর ফিট রাখতে নভোচারীরা ওরিয়নের বিশেষ যে ফ্লাই হুইল ডিভাইস,
সেখানে আসলে নিয়মিত ব্যায়াম করছেন এবং নাসা জানিয়েছে যে জিরো গ্র্যাভিটিতে হাড় ও পেশি ক্ষয় রোধ করতে এটি আসলে অত্যন্ত জরুরি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন, পেপার পত্রিকায় দেখেছিলেন যে টয়লেটের বিষয়ে যেটা ছিল যে সে একটু সমস্যা দেখা দিয়েছিল এবং পরবর্তীতে আসলে সেটা ফিক্স করা হয়েছে এবং খুশির খবর হলো যে ওরিয়নের যে টয়লেট সিস্টেম পুরোপুরি এখন সচল। নভোচারীরা এবং গ্রাউন্ড টিম সবাই মিলে আসলে উভয়ে মিলে সেই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠেছেন, যা মহাকাশ জীবনের একটি বড় বিজয়। তো এরপরে ওরিয়ন থেকে পাঠানো সবশেষ ছবিতে আসলে দেখা যাচ্ছে যে আমাদের নীল গ্রহ পৃথিবী এখন একটি ছোট্ট অর্ধচন্দ্রের মতো দেখাচ্ছে। নভোচারীরা এখন পৃথিবীর ডিপ স্পেস নেটওয়ার্কের সাথে যোগাযোগ রক্ষা করছেন, যা অনেক দূর থেকেও শক্তিশালী সিগন্যাল পাঠাতে সক্ষম। আর এরপরে পরবর্তী বড় মাইলস্টোন যদি বলেন সেটা হলো যে ওরিয়ন এখন সেকেন্ডে প্রায় ২ মাইল বেগে চাঁদের দিকে এগোচ্ছে। আগামী ৬ এপ্রিল সোমবার তারা চাঁদের পৃষ্ঠের মাত্র ৪৬০০ মাইল উপর দিয়ে উড়ে যাবেন, যেটাকে লুনার ফ্লাইবাই বলা হচ্ছে। এবং সেই সময় তারা চাঁদের সেই রহস্যময় অন্ধকার দিক ফার সাইড নিজের চোখে দেখবেন, যা এর আগে খুব কম সময়ে খুব কম মানুষই আর কি দেখার সুযোগ পেয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন, প্রতিটি মুহূর্তে লাইভ আপডেট নিয়ে আমি আবারও বারবার ফিরে আসছি এবং সেই মানে রোমাঞ্চকর মুহূর্তগুলো কিন্তু আমরা সরাসরি নাসার যে লাইভ ফিড সেখান থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অতি দ্রুত করে ফেলেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং এই যে লাইভ লিঙ্কটি সেটি বন্ধুদের সাথে শেয়ার করে ইতিহাসের আসলে এই ঐতিহাসিক যে ঘটনা সে ঘটনার সাক্ষী হয়ে থাকুন। তো বর্তমানে নভোচারীরা আসলে কি করছেন? কি গভীর মহাকাশে আসলে পথ হারানোর কোনো সুযোগ নেই। মানে এখানে হারিয়ে যাবেন তারা এরকম কোনো ঘটনা ঘটার কোনোই সুযোগ নেই এবং জিরো গ্র্যাভিটিতে নভোচারীরা আমরা যেটা একটু আগে শেয়ার করলাম যে হাড় ও পেশি যাতে দুর্বল হয়ে না যায় সেজন্য কিন্তু তারা নিয়মিত ব্যায়াম করছেন। এখন ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন ওরিয়নের বিশেষ ফ্লাইহুইল ডিভাইসে তাদের নির্ধারিত ব্যায়াম করছেন। এটি এমন এক প্রযুক্তি যা মহাকাশযানের ভেতর খুব কম জায়গায় অল্প জায়গার মধ্যে নভোচারীদের আসলে ফিট রাখতে সাহায্য করে। পাইলট ভিক্টর গ্লোভার কিছুক্ষণ আগে একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছেন যেখানে আসলে দেখা যাচ্ছে যে আমাদের এই নীল গ্রহ পৃথিবী এখন মহাকাশের বিশালতায় একটি ছোট্ট আসলে মার্বেলের মতো হয়ে আসছে। সেটা কিন্তু আমরা ইয়ে করলাম এবং ভিডিও ক্লিপটি আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি। আর সেই সাথে হচ্ছে যে পাইলট ভিক্টর ইয়াটা পাঠানোর পরে এই পৃথিবীর যে ছবি বা ভিডিও এটা পাঠানোর পরে কিন্তু তারা এখন তাদের প্রথম রেস্ট পিরিয়ড বা বিশ্রামের সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর কি। কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন ওরিয়নের ভেতরের তাপমাত্রা এবং বাতাস একদম আরামদায়ক আছে এবং টয়লেটের সমস্যা সফল সমাধানের পর ক্রুরা এখন ফুরফুরে মেজাজে আছেন। তারা এখন প্রতি সেকেন্ডে কয়েক মাইল বেগে সেই কাঙ্ক্ষিত চাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন। তো সাথেই থাকুন, প্রতিটি মুহূর্তে রোমাঞ্চকর আপডেট নিয়ে আমি বারবার ফিরে আসছি এবং আপনাদের সাথে সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো শেয়ার করছি। আর আর্টেমিস 2 মিশন কেবল একটি মহাকাশ যাত্রা নয়, আপনারা জানেন যে এটি মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা। এই যদি ঐতিহাসিক মিশনের যদি রোমাঞ্চকর মুহূর্তগুলো আমরা একটু আবার রিক্যাপ করি, তাহলে যেটা বলতে হয় প্রথমে যেটা বলতে হয় যে মহাকাশ বিজ্ঞানের এটি হচ্ছে একটি নতুন মহাকাব্য। এই মিশনের আসলে মূল লক্ষ্য হচ্ছে যে আপনারা জানেন অলরেডি গত বুধবার 1 এপ্রিল উৎক্ষেপণের পর থেকেই শুরু হয়েছে এই 10 দিনের রোমাঞ্চকর মিশন। এর মূল উদ্দেশ্য হলো নাসার নতুন যে স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস রকেট এবং ওরিয়ন যে ক্যাপসুলটিতে চড়ে তারা যাচ্ছেন সেটা মানুষের জন্য কতটা নিরাপদ তা পরীক্ষা করা। আর এটি মূলত 2028 সালে মানুষের যে চাঁদে স্থায়ী বসতি গড়ার জন্য যে পরিকল্পনা ভ্যালিডেশন মিশন বলা হচ্ছে এই আর্টেমিস 2 মিশনটাকে। এবং 1972 সালের অ্যাপোলো 17-এর পর এই প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথ ছেড়ে এত দূরে প্রায় 2,52,000 মাইল পাড়ি দিচ্ছে আর কি, দেওয়ার পথে রওনা দিয়ে দিয়েছে অলরেডি। তো ইতিহাসে যেই 4 জন বীর এই অভিযানে আছেন তাদের প্রত্যেকেই এক একটি ইতিহাস তৈরি করছেন প্রত্যেকেই।
যেমন এখানে আছেন রিড ওয়াইজম্যান, আপনারা জানেন তিনি কমান্ডার হিসেবে আছেন। নাসার অভিজ্ঞ এই নেতা পুরো টিমের দায়িত্বে আছেন এবং ভিক্টর গ্লোভার পাইলট হিসেবে আছেন, তিনি ইতিহাস গড়লেন প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে চাঁদের পথে গিয়ে। আরও আছেন ক্রিস্টিনা কোচ, মিশন স্পেশালিস্ট, প্রথম নারী হিসেবে যিনি এই চন্দ্রাভিযানের অংশগ্রহণ করেছেন। জেরেমি হ্যানসেন আছেন মিশন স্পেশালিস্ট হিসেবে, তিনিও প্রথম অমার্কিন কানাডিয়ান হিসেবে তিনি এই মিশনে যুক্ত হয়েছেন। আর আপনারা কি জানেন ওরিয়ন ক্যাপসুলটির নাম দেয়া হয়েছে ইন্ট্রিগিটি। এটি একটি ছোট ক্যাম্পার ভ্যানের সমান আর কি, যেখানে 4 জন নভোচারী 10 দিন থাকবেন। এর 4টি বিশাল সোলার উইং বা ডানা রয়েছে যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর হিট শিল্ড, যা পৃথিবীতে ফেরার সময় প্রায় 5000 ডিগ্রি ফারেনহাইট উত্তাপ সহ্য করতে পারবে। এই যে ওরিয়ন ক্রাফটটি আছে এটার হিট শিল্ডটিকে এমনভাবে তৈরি করা হয়েছে। তো চলুন জেনে নেই মহাকাশে আসলে তারা কি খাবেন, স্পেস গ্যাস্ট্রোনমি। তো মহাকাশের রসনা বিলাস কিন্তু মন্দ নয়, তবে সব খাবারই আসলে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। যেমন পাউরুটির বদলে তারা আসলে টর্টিলাস ব্যবহার করেন যাতে গুঁড়ো বা ক্রাম্বস ছড়িয়ে না পড়ে। এবং মেনুতে আছে, আমরা এর আগেও শেয়ার করেছিলাম, বারবিকিউ বিফ ব্রিস্কেট এবং ম্যাক অ্যান্ড চিজ, এবং মিষ্টি হিসাবে আছে ড্রায়েড অ্যাপল। আর স্বাদের জন্য আপনারা জানেন যে মহাকাশে স্বাদ এবং গন্ধের ক্ষমতা কমে আসে। তো এটার জন্য আসলে তাদের সাথে এবার দেয়া হয়েছে বিশেষ রকমের বেশ কয়েক ধরনের হট সস পাঠানো হয়েছে, যাতে খাবারে একটু ঝাল এবং একটু স্বাদ পাওয়া যায় আর কি। তো এই 10 দিনের মিশনের জন্য তারা প্রায় 2 বছর কিন্তু কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। আইসল্যান্ডের আগ্নেয়গিরির পাথুরে জমিতে তারা ভূতত্ত্ব বা জিওলজি শিখেছেন, যাতে চাঁদের পাথর এবং গর্ত দেখে তারা চিনতে পারেন। এমনকি সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যেও ওরিয়ন থেকে বের হওয়ার ওয়াটার সার্ভাইভাল ট্রেনিংও তাদের নিতে হয়েছে। আপনারা জানেন এটি যখন পৃথিবীর দিকে ফিরে আসবে সেটি কিন্তু আসলে মহাসাগরে পতিত হবে এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হবে। তো আরও কিছু মজার তথ্য যদি আপনাদের সাথে শেয়ার করি, এই মিশনে ওরিয়ন পৃথিবী থেকে এমন এক দূরত্বে যাবে যা এর আগে কোনো মানববাহী যান যেতে পারেনি, যেটা বলা হচ্ছে যে 4,06,000 কিলোমিটার রেকর্ড পরিমাণ দূরত্বে তারা আসলে ঘুরে আসবেন। এবং ওরিয়নে রয়েছে হাই স্পিড লেজার কমিউনিকেশন, যার ফলে তারা গভীর মহাকাশ থেকেও কিন্তু আমাদের সাথে হাই ডেফিনিশন ভিডিও শেয়ার করতে পারছেন। আপনারা স্ক্রিনে যেটা দেখছেন যে এটাই আগেই রেকর্ডকৃত একটি লাইভ ভিডিও কল, তাদের সাথে ফক্স নিউজ এবং এবিসি নিউজের 2 জন সাংবাদিক তাদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তারা দিয়েছেন।